নমস্কার, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে আবার শিক্ষক নিয়োগকে বাতিল করলো সুপ্রিম কোর্ট। আপনারা জানেন যে এর আগে এসএসসি নিয়োগকে বাতিল করা হয়েছিল, আর আজকে মাদ্রাসা কমিশন, যে মাদ্রাসা সার্ভিস কমিশন রয়েছে, সেই কমিশনের 300 জনের বেশি, 360 জনের কাছাকাছি শিক্ষক নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল করলো সুপ্রিম কোর্ট। এখানে আপনারা নিউজে দেখতে পাচ্ছেন, সুপ্রিম কোর্ট রিজেক্টস প্রিয়ার টু রেগুলারাইজ ওভার 350 ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা টিচার্স, এবং তার সঙ্গে সঙ্গে স্টাফ রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। পশ্চিমবঙ্গের প্রায় 350-এর বেশি মাদ্রাসা শিক্ষক ও শিক্ষককর্মী যারা রয়েছে তাদের আবেদন কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। 13ই জুলাই 2026 সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় এসছে, এবং এই রায়ের ফলে প্রায় 6 বছর ধরে কাজ করতে থাকা সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের যে চাকরি, সেই চাকরি সম্পূর্ণভাবে বাতিল করা হলো। জাজ রয়েছেন দীপঙ্কর দত্ত বিচারপতি এবং অগাস্টিন জাজ এর এই বেঞ্চ এই রায় দেয়, এবং আদালত প্রথমে 361 জন আবেদনকারীর মধ্যে 13 জনের মামলাকে বিস্তারিতভাবে পরীক্ষা করে, এবং 13 জনের মামলা দেখার পরে সম্পূর্ণভাবে ডিক্লেয়ার করে এই যে মামলা, এই মামলাতে যারা অ্যাপিল করেছিল, যে 360 জন শিক্ষাকর্মী এবং শিক্ষক রয়েছেন তাদের যে নিয়োগ সম্পূর্ণভাবে অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল, এবং সেখানে কোনো রুলস ফলো করা হয়নি, এবং তার সঙ্গে সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশন সেই নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন রকমের কিন্তু দুর্নীতি করা হয়েছে বলে জানালো। এই মামলার পটভূমি কি রয়েছে, অর্থাৎ এই মামলা শুরু কোথা থেকে? দেখুন, 2008 সালে একটা নতুন আইন এসেছিল, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাক্ট 2008, এবং এই অ্যাক্টের মাধ্যমে, এই অ্যাক্টের মেন উদ্দেশ্য ছিল যে মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনা হবে, এবং সেই উদ্দেশ্যেই কিন্তু এই মাদ্রাসা সার্ভিস কমিশনকে তৈরি করা হয়। এবং এই কমিশন সুপারিশ করতো যে কাদেরকে শিক্ষক নিয়োগ করা হবে, কোথায় শিক্ষক নিয়োগ করা হবে না। এবং এই যে কমিশন বেসিক্যালি কিন্তু সরকারের অনুদান প্রাপ্ত হচ্ছে মাদ্রাসাগুলোতে সমস্ত যে শিক্ষক নিয়োগ তা কিন্তু করতো, এবং বৈধভাবে কিন্তু সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে সমস্ত কিছু করে কিন্তু নিয়োগগুলো দেওয়া হতো। 2014 সালে কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়, এবং সেই মামলায় সিঙ্গেল জাজ বেঞ্চ রায় দেয় এই যে মাদ্রাসা সার্ভিস কমিশন, এই কমিশনকে দুর্নীতি করে বানানো হয়েছে, এবং এখানে যা কিছু নিয়োগ হচ্ছে সেগুলোও কিন্তু দুর্নীতি করেই নিয়োগগুলো করা হচ্ছে। তাই জন্য এই মাদ্রাসা সার্ভিস কমিশনকে সম্পূর্ণ অসাংবিধানিক বলে ডিক্লেয়ার করা হয়। কারণ এই যে কমিশনের মাধ্যমে যত সুপারিশ হয়েছে, শিক্ষক নিয়োগে যত সুপারিশ হয়েছে, সব কিছুটাই কিন্তু দুর্নীতি করে এবং সুপারিশের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয়েছে, সেখানে সঠিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়নি। ফলে অনেকেই মনে করেন যে এই কমিশন না মানলেও সরাসরি ম্যানেজিং কমিটি যে রয়েছেন, সেই ম্যানেজিং কমিটি তারা কিন্তু শিক্ষক নিয়োগ করতে পারবে। এটা কলকাতা হাইকোর্ট 2014 সালে এটা রায় দিয়েছিল যে মাদ্রাসা সার্ভিস কমিশন যেহেতু অসাংবিধানিক, তাই এই ক্ষেত্রে কিন্তু যে ম্যানেজিং কমিটি তারাই কিন্তু শিক্ষক নিয়োগ করতে পারবে। 2015 সালে এই মামলা কিন্তু পরবর্তীকালে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যায়, এবং ডিভিশন বেঞ্চও কিন্তু সেই যে রায়, সেই রায়টাকে বহাল রাখে। এরপর পশ্চিমবঙ্গের বহু মাদ্রাসাতে নিজেদের উদ্যোগে শিক্ষক এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ শুরু হয়। যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশন বলে কোনো কিছু ছিল না, সো 2015 সালের পর থেকেই কিন্তু নিজে থেকেই কিন্তু ওখানকার যারা ম্যানেজিং কমিটি তারা কিন্তু নিয়োগ পদ্ধতি করা শুরু করে দেয়। সো 2015 সাল থেকে অধিকাংশ যা কিছু নিয়োগ হয় সেখানে বলা হয় যে রাজনৈতিক পার্টিগুলো এর সঙ্গে কানেক্টেড ছিল, এবং অধিকাংশ যা কিছু নিয়োগ হয়েছে সেগুলো সবই কিন্তু বিতর্কিত নিয়োগ হয়েছে। 2015 সালের পরে এই মামলা পুরো ঘুরতে থাকে, সুপ্রিম কোর্টে যায় 2016 সালে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এই মামলার এগেনস্টে, ডিভিশন বেঞ্চের রায়ের এগেনস্টে সুপ্রিম কোর্টে যায়, এবং 2016 সালে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের ওপরে কিন্তু স্থগিতাদেশ দিয়ে দেয়, অর্থাৎ স্টে অর্ডার দিয়ে দেয়, এবং এই মামলার আর্গুমেন্ট শুনতে স্টার্ট করে, অর্থাৎ চূড়ান্ত শুনানি শুনতে স্টার্ট করে, এবং ইমিডিয়েটলি সমস্ত শিক্ষক নিয়োগ যেগুলো হয়েছিল সেগুলোকে বাতিল করার ক্ষেত্রে কিন্তু স্টে অর্ডার দিয়ে দিয়েছিল। 2016 সালের পরে 2020 সালে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দেয়। সুপ্রিম কোর্ট একটি কেস হয়েছিল এমডি রফিক ভার্সাস ম্যানেজিং কমিটি, এই কেসে সুপ্রিম কোর্ট রায় দেয় যে 2008 সালে মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাক্ট যেটা তৈরি করা হয়েছিল সেটা পুরোটাই সাংবিধানিক একটা অর্গানাইজেশন, অর্থাৎ এই কমিশনের মাধ্যমেই পরবর্তীকালে মাদ্রাসা সার্ভিস
যে যা মাদ্রাসা সার্ভিসে যা কিছু টিচার নিয়োগ করা হবে সেগুলো কিন্তু এই কমিশনের মাধ্যমেই নিয়োগ করা হবে। এবং হাইকোর্টের যে আগের রায় দিয়েছিল যে মাদ্রাসা সার্ভিস কমিশন অসাংবিধানিক, সেটাকে কিন্তু বাতিল করে দেয়। 2020 সাল খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা রায়, ঐতিহাসিক রায় বলতে পারেন, কারণ 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত এই মাদ্রাসা সার্ভিস কমিশন যেটা ছিল সেটা কিন্তু অসাংবিধানিক ছিল। 2020 সালে এটাকে সাংবিধানিক ডিক্লেয়ার করে দেওয়া হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে 2015 সাল থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত এই যে 5 বছর, এই 5 বছরে তো বহু শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করা হয়েছে। তাদের পরিস্থিতি এখন কি হবে? কারণ তাদের তো কোনো সঠিক পদ্ধতি মেনে নিয়োগ করা হয়নি। তো এই পুরো বিষয়টা কিন্তু মামলার দাঁড়গোড়ায় পৌঁছয়। 2023 সালে সুপ্রিম কোর্ট রায় দেয়। সুপ্রিম কোর্ট একটা বিশেষ কমিটি গঠন করে এবং সেই কমিটির কাজ কি ছিল? সেই কমিটি বেসিক্যালি 2015 থেকে 2020 সালের মধ্যে যত নিয়োগ হয়েছে সেই নিয়োগপত্রগুলোকে খুঁটিয়ে পরীক্ষা করবে, নিয়োগের পদ্ধতি কিভাবে মেনে নিয়োগগুলো করা হয়েছে সেগুলোকে দেখবে, যোগ্যতা যাচাই করা হবে যে তারা আদৌ শিক্ষকের জন্য যোগ্যতা রয়েছে কিনা এবং নিয়োগগুলো বৈধ কিনা, তা সবকিছু কিন্তু নিয়োগ করবে। 2023 সালে এই কমিটি সুপ্রিম কোর্ট তৈরি করে। এই কমিটি ইনভেস্টিগেশন স্টার্ট করে 2023 সাল থেকে। পরবর্তীকালে 2023 সালের পরবর্তী সময়ে একটি কমিটি রিপোর্ট কিন্তু আসে। সেই কমিটি তদন্ত করে জানায় যে অধিকাংশ নিয়োগ যেগুলো এই কমিশনের মাধ্যমে হয়েছিল সেগুলো কিন্তু আইনসম্মত ছিল না, অর্থাৎ পুরো নিয়োগ প্রক্রিয়া কিন্তু বৈধভাবে ছিল না, সম্পূর্ণ অবৈধ নিয়োগ হয়েছিল। ঠিক আছে, এবং দুর্নীতি করে এই নিয়োগ হয়েছিল। এবং প্রায় এই কমিটি রিপোর্ট দেয় 361 জন এরকম শিক্ষক ও অশিক্ষক কর্মচারী রয়েছেন যাদের এই যে নিয়োগ সম্পূর্ণভাবে অবৈধ নিয়োগ, যার পরবর্তীকালে তাদের চাকরির নিয়ে প্রশ্ন তৈরি করা হয় যে এরা কি আদৌ যোগ্য। পরবর্তীকালে এরা গিয়ে কি করে? সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করে যে যেহেতু তারা এত বছর ধরে চাকরি করেছে, এত বছর ধরে কাজ করছে, প্রায় 7 বছরের কাছাকাছি কাজ করছে, সুপ্রিম কোর্ট এই মানবিক ব্যাপারটা দেখুক। 2024 সাল থেকে এই কেস চলতে থাকে। 2024 এবং 2025 সালে অন্তর্বর্তী একটা নির্দেশ আসে। কি নির্দেশ আসে? সুপ্রিম কোর্ট বলে যতক্ষণ না চূড়ান্ত রায় আসবে ততক্ষণ পর্যন্ত যারা মামলাকারী, আবেদনকারী 361 জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, তাদের কিন্তু এই মুহূর্তে বাতিল করা হচ্ছে না। এবং যেহেতু তারা স্কুলে পড়াচ্ছেন এবং কাজও করছেন, তাই তাদেরকে আপাতত কিন্তু বেতন দিতে হবে। অর্থাৎ স্পষ্ট করে বলা হয় না যে কি করা হবে ফিউচারে, কিন্তু বলা হয় যে এই মুহূর্তে বাতিল করা হচ্ছে না। চূড়ান্ত রায়, ফাইনাল রায় যখন আসবে তখন কিন্তু সমস্ত কিছু হবে। তো এই মুহূর্তে কিন্তু তাদের অধিকার নয় যে তারা একজন যোগ্য শিক্ষক বলা, সেটা অধিকার নয়। তো চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করতে হবে। আর সেই দিন কিন্তু চলে এলো 2026 সালে। আপনারা জানেন যে 2026 সালে অন্তর্বর্তী যে কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টের উপর বেস করে সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিল যে এই যে 361 জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারী রয়েছে তাদের চাকরি নিয়মিত করা বা গ্র্যান্ট ইন অ্যাডের আওতায় বেতন পাওয়ার দাবি বা অধিকার সেগুলোকে মেনে নেওয়া হয়নি। অর্থাৎ তাদের সম্পূর্ণ চাকরিকে বাতিল করে দেওয়া হলো। যে নিয়োগ, সেই নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে বাতিল করলো। এই যে 361 জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারী রয়েছেন তাদের চাকরি কিন্তু চলে গেল। দেখুন, সুপ্রিম কোর্ট এই রায়ে আরো অনেক কিছু আইনি তাৎপর্য দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যে রেগুলারাইজেশন করা কোনো মৌলিক অধিকার নয়। অর্থাৎ কোনো একটা চাকরিতে কেউ জয়েন আছে এবং সে ধরুন 15 বছর ধরে চাকরিটা করছে এবং পরবর্তীকালে জানা গেল যে সে যে 15 বছর ধরে চাকরিটা করছে সেটা দুর্নীতি করে চাকরিটা পেয়েছিল, তাহলে সুপ্রিম কোর্ট সেখানে কি মানবিক পদক্ষেপ দেখাবে? তো সুপ্রিম কোর্ট বলেছে এরকম যদি হয়ও, সে যদি 15 বছর ধরেও চাকরি করে তো সেক্ষেত্রেও তার চাকরি কিন্তু চলে যাবে, যেহেতু তার চাকরিটা বৈধ চাকরি ছিল না। এবং যেহেতু আইনসম্মতভাবে এগুলোকে নিয়োগ করা হয়নি, তাই দীর্ঘদিন কাজ করার ভিত্তিতে কেউ দাবি করতে পারে না যে তাদের চাকরিটা বহাল থাকুক। আদালত 2023 সালের যে কমিটির সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে বহাল রাখলো এবং সমস্ত যে নিয়োগ হয়েছিল 2015 সাল থেকে 2020 সালের মধ্যে সমস্ত নিয়োগকে কিন্তু বাতিল করে দিল। অর্থাৎ প্রায় 361 জন কর্মচারী নিয়োগ হয়েছিল, সেই নিয়োগ কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয়ে গেল। এই রায়ের প্রভাব যদি দেখেন, 361 জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর যে নিয়োগ, সেই নিয়োগ খারিজ হয়েছে
এবং তাদের যে স্থায়ী বেতন ছিল সেই বেতনটাও কিন্তু সম্পূর্ণভাবে উঠিয়ে নেওয়া হয়েছে এবং আদালত বলেছে যে রেগুলারেশন করা সম্ভব নয়। এরকম পশ্চিমবাংলায় বারবার হচ্ছে ঘটনাটা। সুপ্রিম কোর্টের উক্তি যে এর আগে এসএসসি কেসেও এই জিনিসটা দেখা গেছে এবং সেখানে 26,000 শিক্ষককে বাতিল করা হয়েছিল। তাই এই ক্ষেত্রে 360 জন যে অবৈধভাবে যে জয়েন করে রয়েছে তাদের চাকরি কিন্তু কোনোভাবে অধিকারের মধ্যে পড়ে না, তাই রেগুলারাইজ করা হবে না, এই চাকরি সম্পূর্ণভাবে বাতিল করা হলো। তো বুঝতেই পারছেন যে বাংলাতেই কিন্তু বারবার আমরা শুনতে পাচ্ছি যে সরকারি চাকরি থাকা সত্ত্বেও বারবার সেই চাকরি প্রশ্নের মুখে আসছে এবং বারবার সেই চাকরি সুপ্রিম কোর্টে গিয়ে মামলার মাধ্যমে বাতিল হচ্ছে। তো সিকিউরিটি বলে আর কোনো জিনিস কিন্তু বাংলায় থাকলো না। এখন বুঝতেই পারছেন এটা নিয়ে অনেক রাজনৈতিক চর্চাও হবে। আজকে এটা রায় এসছে, এখনো সময় আছে, এগুলো নিয়ে অনেক কিছু জলঘোলা হতে পারে। সুপ্রিম কোর্টের যদিও এটা চূড়ান্ত রায় এসে গেছে, এখন দেখার বিষয় রাজ্য সরকার এই বিষয়ে কি স্টেপ নেয়, মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে নতুন কি স্টেপ নেয়। যা কিছু নতুন আপডেট আসবে সুপ্রিম কোর্ট রিলেটেড আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিয়মিত কোর্ট, গভর্নমেন্ট স্কিম, সরকারি প্রকল্পগুলোর আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।